চলে এসছি আমরা। আসসালামু আলাইকুম। আমি জেলে সৈয়দ আহসানুল আন্নম আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে আমরা ভূগোল লেকচার 2 নিয়ে আলাপ করব। তার আগে আমি দেখি কি অবস্থা আমাদের লাইভের, কতজন আছি আমরা এখন। 20 জন, মোটামুটি 20 জন আছি। আপনারা একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজকে আবার এক সপ্তাহ পর আপনাদের সাথে দেখা। গত ক্লাসে আমার কে কে ছিলেন, গতদিন কার কার সাথে কথা হয়েছে একটু জানতে চাই আজকে। গতদিন কে কে ছিলেন, ক্লাসে উপস্থিত ছিলেন, গত ক্লাসটা কে কে করেছেন? আমি এখনো কমেন্ট দেখতে পাচ্ছি না, অপেক্ষায় আছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটু স্ক্রিনটা বড় করবেন, তাহলে আমি কমেন্টগুলো পড়তে পারবো। একটু দেখতে মনে হয় হ্যাঁ হ্যাঁ, একটু স্ক্রিনটা, থ্যাংক ইউ। আচ্ছা, নুরুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। তারপরে আচ্ছা, অরুণিমিতা, কি ওটা? কি লেখা ঠিক বোঝা যাচ্ছে না। আউনি, অনি, আচ্ছা আচ্ছা। আমার মনে হয় আইসাইটে সমস্যা হয়ে গেছে, চশমা নিতে হবে। আচ্ছা, তারপরে নাজমুল হুদা লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঝিনাইদহ সিটি, ঝিনাইদহ সিটি থেকে অনেক ধন্যবাদ নাজমুল হুদা, আপনি অনেক দূর থেকে আমাদের সাথে আছেন। আর কে আছেন আমাদের? অনিমিতা, আচ্ছা আচ্ছা, অনিমিতা, আচ্ছা। তো কেমন আছেন সবাই? এক সপ্তাহ কেমন কাটলো সবার? আমাদের পড়াশোনার প্রস্তুতি কেমন চলছে? আমাদের এখন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে দেশে। এ কারণে হয়তোবা বিসিএস বা অন্যান্য গভর্নমেন্ট জবের যে এক্সামগুলো আছে সেগুলো কিছুটা অনেক ক্ষেত্রে একটু আনসার্টেইন হয়ে গেছে। আনসার্টেইন বলতে এই বিষয়ে বলছি যে হয়তোবা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছে, বা হবে বা হচ্ছে, ডেট আমরা এক্সাক্ট ফিক্সড করে কেউ বলতে পারছি না। তো তারপরেও আমাদের প্রস্তুতি সবসময় রাখতে হবে, আমরা যে কোনো সিচুয়েশনে নিজেকে প্রস্তুত রাখতে হবে। কারণ এইটাই হচ্ছে সময়। আপনি যখন যখন কেউ পড়বে না, যখন সবাই অন্য কাজে ব্যস্ত থাকবে, তখন যখন আপনি পড়বেন, তখনই কিন্তু আপনি এগিয়ে যাবেন অন্য থেকে। পরীক্ষার আগে তো সবাই পড়ে, পরীক্ষার আগে তো সবাই প্রস্তুতি নেয়। আপনি যখন নিজের প্রস্তুতিকে অন্যের চেয়ে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই সময়টাই আপনার জন্য পারফেক্ট সময়। যে কোনো সময় আমাদের পরীক্ষার ডেট হবে বা পরীক্ষা সংক্রান্ত ঘোষণা আসবে, তার আগেই আপনাদেরকে পরীক্ষার প্রস্তুতিটা ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু সবসময় রাখতে হবে। বা আপনি যদি বিসিএস এর কথা বলেন, আমাদের বিসিএস এ কিন্তু সিমুলটেনিয়াসলি প্রিলিমিনারি, রিটেন, ভাইবা পরীক্ষা চলতেই থাকে। তো এক্ষেত্রে দেখা যায় একসাথে সবকিছুর প্রস্তুতি আমাদের মাঝে রাখতে হয়। তো এইটা ধরেন, আমি বিসিএস প্রিলি পরীক্ষা আছে আমার 1 মাস পরে, বা যে কোনো প্রিলি পরীক্ষা আছে আমার 1 মাস পরে, ব্যাংকের বলেন বা যে কোনো গভর্নমেন্ট প্রিলি বলেন। কিন্তু দেখা যায় তার ফাঁকে আপনি অতীতে একটা প্রিলি দিয়ে আসছেন, তার 1 সপ্তাহ পরে আপনার একটা রিটেন পরীক্ষা আছে। তো আপনি কোনটার প্রস্তুতি নেবেন? আপনাকে নিজেকে এমন পজিশনে নিয়ে যেতে হবে যে সিমুলটেনাসলি আপনি দুইটার প্রস্তুতি রাখবেন, এবং যখন যেই পরীক্ষাটা থাকবে সেটা সম্পর্কে আপনি নিজেকে প্রস্তুত করবেন। এবং হয়তোবা দেখা যায় ট্রানজিশনটা, আমার একটা জিনিস হয়তো সেটা হচ্ছে যে যখন প্রিলিপ, রিটেন, ভাই বা বিভিন্ন ব্যাংকের পরীক্ষা সবকিছু হইতো, তো তো আমি নিজের ব্রেনটা সুইচ অফ সুইচ অন করতাম কিভাবে, যে আচ্ছা, কুষ্টিয়া থেকে বলছেন আতিক ফয়সাল, ময়মনসিংহ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আপনারা অনেক দূর থেকে আমাদের সাথে আছেন। শেয়ার ডান্সার, হ্যাঁ। ও হ্যাঁ, আরেকটা বিষয় বলি, আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবেন। যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত আমাদের জন্য ভালো, আপনারাও তত, আপনাদের ওয়ালে যদি শেয়ারটা থাকে আপনারা পরেও দেখতে পারবেন, আপনারা সেভ করে রাখবেন, আপনারা শেয়ার করবেন বেশি বেশি আমাদের কথাগুলো, আমাদের ভিডিওগুলো। তো যে বিষয়টা বলছিলাম, যে আমি যে কাজটা করতাম, যে সুইচ অফ সুইচ অন করতাম কিভাবে, আমার 1 সপ্তাহ পর পরীক্ষা আছে, প্রিলিমিনারি পরীক্ষা আছে। তো 1 সপ্তাহ পর প্রিলিমিনারি পরীক্ষা, আমি এখন প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তার নেক্সট উইকে দেখবেন একটা রিটেন পরীক্ষা আছে।
তো করতাম কি, ধরেন শুক্রবার যদি প্রিলি পরীক্ষা থাকে, জাস্ট একদিন শুক্রবার রাতটা আমি রেস্ট নিলাম, শনিবার থেকে আমাকে ওই জিনিসগুলো পড়তে হবে রিটেনের। তবে একটা জিনিস, প্রিলি পড়ার সময় যখন আমি দেখতাম যে এই টপিকের উপরে রিটেনেও প্রশ্ন থাকে, ওই টপিকগুলো একটু আলাদাভাবে নিজের মাইন্ডে আমাদের একটু সেট আপ দিয়ে রাখতে হবে যে এই প্রশ্নটা ওখানেও থাকে, যাতে আবার এই জিনিসটা আমাকে নতুন করে পড়তে না হয়। তো এই বিষয়টা আমরা অবশ্যই একটু সতর্ক থাকবো। আচ্ছা, আমরা একটু কমেন্ট পড়ি পিরোজপুর থেকে। আচ্ছা, পিরোজপুর থেকে বলেছেন, অশেষ ধন্যবাদ। হৃদয় চন্দ্র দেব বলেছেন ভূগোল পড়েছিলাম 2014 সালে সামাজিক বিজ্ঞান বইয়ে। হ্যাঁ, আমরা সবাই এসএসসি তে সায়েন্স, আর্টস, কমার্স সবাই আমরা মোটামুটি ভূগোল পড়েছি, কিছু না কিছু অংশ পড়েছি। এইচএসসি তে যখন আমরা গিয়েছি তখন আমাদের সেক্টর আলাদা হয়ে যায়, তখন আমরা দেখা যায় যে কিছুটা দূরে হয়ে যায়। তারপরেও যখন চাকরির প্রিপারেশন নিতে হবে, আমাদের সব বিষয়ে দক্ষতা থাকতে হবে। যে কোনো কোনো বিষয়কে আমরা আসলে ফেলে দিতে পারি না, সব বিষয়ে আমাদেরকে নলেজ রাখতে হবে। আমরা আরেকটু পড়ি। আচ্ছা, হ্যাঁ, ঝিনাইদহ থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি লেকচারে চলে যাই একটু? ঠিক আছে, আপনারা, আচ্ছা আচ্ছা, আপনারা কি ক্লাসের এসএমএস পেয়েছেন? সবাই ক্লাসের এসএমএস পেয়েছেন? একটু কাইন্ডলি কমেন্ট করেন। আমাদের এখান থেকে ক্লাসের এসএমএস দেয়া হয়েছে, আপনারা কি পেয়েছেন? আচ্ছা, একজন বলেছেন জি স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনারা ক্লাসের এসএমএস পেয়েছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমরা এগিয়ে যাই, আমরা লেকচারে আসি। আজকে ভূগোলের লেকচার 2 নিয়ে আমি একটু কথা বলবো। আসলে 1 ঘন্টায় তো পুরো লেকচারটা কাভার করা সম্ভব না, আমাদের সিলেবাস যেভাবে আমরা সাজিয়েছি আপনাদের জন্য কোর্সে। কিছু চৌম্বক কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো, সেই চৌম্বক বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তবে গত লেকচারে আপনারা যারা ছিলেন তারা একটা বিষয় জানেন যে আমি কথা বলেছিলাম মূলত ম্যাপ নিয়ে। ম্যাপটা কিভাবে আপনি আইডিয়ালাইজ করবেন, ম্যাপটা কিভাবে আপনি পড়বেন, ম্যাপটা সম্পর্কে কিভাবে পড়লে আপনার প্রস্তুতি, প্রিলিমিনারি, রিটেন সবকিছুর জন্যই কাভার করবে, এইটা আমার মেইন টপিক ছিল। প্লাস কিছু টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে সম্পূর্ণ ভূগোলের কিছু বেসিক জিনিস নিয়ে আমি কথা বলবো, যেই জিনিসগুলো আপনারা অন্য কোথাও নর্মালি পাবেন না। কি জন্য পাবেন না বলছি, যে অন্য অনেক জায়গায় আপনারা দেখেছেন বা ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন কোচিং সেন্টারে আপনারা যে জিনিসটা যে শুধু প্রশ্ন ভিত্তিক, এটা আসবে, এটা আসবে না, এটা আসবে, এটা আসবে না, বা এই ধরনের প্রশ্নগুলো থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু বেসিক জিনিসগুলো যদি না জানা থাকে, হঠাৎ করে যখন সেখান থেকে প্রশ্ন আসে আপনারা উত্তর দিতে পারবেন না। এই ধরনের একটা এক্সাম্পল আমি দিই। আমার এই মুহূর্তে মনে পড়ছে যে খুব সম্ভব এটা 40 প্রিলিমিনারি কি 38 প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল। কি তারপরে একটা প্রশ্ন আমি দেখেছিলাম যে আহ, পাহাড়ের পাদদেশে ভূমির কি ধরনের ভূমিরূপ গঠন হয়, এই টাইপের একটা প্রশ্ন, এক্সাক্ট আমার মনে নাই। তো ওই জিনিসটা দেখা যায় যে অতীতে কখনোই আসেনি, ওই ধরনের জিনিসগুলো আসে না। কিন্তু আপনারা যদি নবম দশম শ্রেণীর যে ভূগোল বইটা আছে সেই বইটা যদি থ্রোলি অ্যানালাইসিস করেন, আপনি সিলেবাস ওয়াইজই পড়ে যান, দেখবেন ওখানে ওই জিনিসটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। পলল পাখা, এই জিনিসটা দেখবেন সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। তো এই কিছু কিছু বিষয় আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, কিছু কিছু বেসিক ব্যাপারগুলো, যেই ব্যাপারগুলো আসলে আপনাদের জানা অতীব প্রয়োজন ভূগোল সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণার জন্য, এবং এরকম সাডেন কিছু প্রশ্ন যখন আপনার আসবে সেই প্রশ্নগুলোকে ফেস করার জন্য। আমি আরো ক্লাসের মধ্যে আপনাদেরকে অনেক বিষয় নিয়ে আলাপ করব। আমরা শুরু করি তাহলে আজকে। আচ্ছা, ভূগোল। ভূগোল বলতে আমাদের মেইন যেই জিনিসটা আসে সেই জিনিসটা হচ্ছে ভূগোল কি, ভূপৃষ্ঠ। ভূগোল কথাটা কি বোঝায়? ভূপৃষ্ঠ গোল। এখন এই ভূপৃষ্ঠের ভূগর্ভে বা ভূপৃষ্ঠের উপরে আমাদের অনেক কিছু আছে, বেসিক কিছু জানার বিষয় আছে, যেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কাইন্ডলি কথা বলবো। এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দেন। যেমন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে কি বলা যায়, যে পৃথিবী সৃষ্টির
পৃথিবী সৃষ্টি, ও আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আজকের স্লাইডটা আমি এমন ভাবে তৈরি করেছি যে আপনাদের এই বেসিক জিনিসগুলো আমার মনে হয় না আর অন্য কোথাও থেকে পড়ার দরকার আছে। আপনারা এই ভিডিওটা এবং এই লেকচারটা আপনারা একটু সেভ করে রাখবেন, শেয়ার করে রাখবেন ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায়। তাহলে দেখবেন যে এইটাই যদি আপনারা পরে আবার একটু রিভিশন দেন, সবকিছু কভার হয়ে যাবে। আচ্ছা, একটু কমেন্টে যাই, কমেন্ট দেখছি না আমি। আর লাইভ কতজন আছে? আমাদের লাইভ দেখতে পাচ্ছি না। আচ্ছা, 27 জন লাইভে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা কমেন্ট করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসি। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবী সৃষ্টির শুরুতে এক উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল, এটা আমরা সবাই জানি। এই গ্যাসপিণ্ড ক্রমে ক্রমে শীতল ও ঘনীভূত হয়, একদম বেসিক জিনিস। এ সময় পৃথিবীর বাইরের আবরণ শক্ত রূপ ধারণ করে এবং অভ্যন্তর এখনো উত্তপ্ত গলিত অবস্থায় আছে। বিষয়টা একদম ক্লিয়ার হয়ে নেন যে বাইরের আবরণটা আমাদের যেমন শক্ত ভূপৃষ্ঠ, কিন্তু পৃথিবীর অভ্যন্তরটা আমাদের এখনো সেভাবে কঠিন আকৃতির হয়নি, এখনো তরল ম্যাগমা লাভা পর্যায়ে আছে। এবং এই কারণেই আপনারা আগ্নেয়গিরির নাম সবাই শুনেছেন। যখন অগ্নুৎপাত হয় তখন দেখবেন যে ভিতরের লাভা ম্যাগমা গুলো বের হয়ে আসে। তো আপনার এইভাবেই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভূকম্পন বা অস্থিরতার কারণে আপনাদের ভূ অভ্যন্তরের আমরা উপাদানগুলো বের হয়ে আসে। তো সেটাই আমরা প্রমাণ পাই যে পৃথিবীর অভ্যন্তর এখনো গলিত অবস্থায় আছে। তো আরেকটা দেখি, পৃথিবীর এই অভ্যন্তরীণ গঠনকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। পৃথিবীর কেন্দ্র থেকে আমরা যদি ভূপৃষ্ঠ পর্যন্ত এই অংশটাকে চিন্তা করি, এই অংশটাকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি? এক, আচ্ছা, এক হচ্ছে অশ্বমণ্ডল, 2 হচ্ছে গুরুমণ্ডল, 3 কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডলটা কি, গুরুমণ্ডলটা কি, কেন্দ্রমণ্ডলটা কি, আমরা এই বিষয়টা আরো বিস্তারিত আসব। আচ্ছা, সালাম দিয়েছেন শাম্মী জামান নূপুর স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই তিনটার বেসিক জিনিস আমরা বিস্তারিত আসছি এখন। এই যে অশ্বমণ্ডল, আমি একটু এই পাশে প্রথমে আসি। ভূপৃষ্ঠ থেকে শুরু করে গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ পর্যন্ত 100 কিলোমিটার শিলাস্তরকে অশ্বমণ্ডল বলে। অশ্বমণ্ডলের উপরিভাগকে ভূত্বক বলে এবং ভূত্বকের গড় গভীরতা গড়ে 20 কিলোমিটার। এখন আপনারা ছবিটা একটু দেখেন। এই যে আমরা ছবিটা দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। কমেন্ট কি সবগুলো শো করছে? হ্যাঁ, এই যে দেখেন, আমরা যখন এই যে অশ্বমণ্ডল মূলত এই যে 100 কিলোমিটার যে রেডিয়াসটা দেখেন, এইটা হচ্ছে মূলত অশ্বমণ্ডলের এরিয়া। আর উপরের যে সামান্য অংশটুকু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভূপৃষ্ঠ। এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই যে উপরের অংশটা। এখন আপনি, আচ্ছা, যে জিনিসটা আসবে, আচ্ছা আবার আসি, এই উপরেরটা হচ্ছে ভূপৃষ্ঠ। এখন ভূপৃষ্ঠের অংশকে 2 ভাগে ভাগ করা যায়। কিভাবে? ভূত্বক 2 প্রকার, মহাদেশীয় ভূত্বক, এই যে মহাদেশীয় ভূত্বক, এবং সমুদ্র তলদেশের ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক যাকে বলে। এক হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আর হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এখন মহাদেশ আমরা বুঝতেই পারছি যে ভূপৃষ্ঠ, যেটা আমাদের ল্যান্ড এরিয়া যেখানে আমরা আছি, তার নিচে মূলত ভূপৃষ্ঠ বা ভূত্বক হচ্ছে 35 কিলোমিটার গভীর পর্যন্ত আছে। আর মহাসাগরের নিচে নর্মালি 5 কিলোমিটার রেডিয়াসে গভীরতায় কিন্তু থাকে। এখন ভূপৃষ্ঠ আর কি। তো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আসতে পারে যে কোনো সময়, যে মহাসাগরীয় ভূত্বক মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা কত, অপশন দিবে আপনাদেরকে, অবশ্যই সেই অপশন অনুযায়ী আপনারা দিবেন। আর তার নিচে যেটা অংশটা থাকে সেটা হচ্ছে যে আপনার এই যে 100 কিলোমিটারের যে বাকি অংশটা থাকে, সেই বাকি অংশ এবং পুরোটাই হচ্ছে আপনার মিলিতভাবে অশ্বমণ্ডল। আচ্ছা, কমেন্ট আসি ভূগোলের জন্য। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। ভূগোলের জন্য বাসায় নবম দশম শ্রেণীর বই হ্যান্ড কপি না থাকলে আপনারা এনসিটিভি থেকে পিডিএফ পেতে পারেন। আচ্ছা, একজন কমেন্ট করেছেন। হ্যাঁ, কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এদিকে শাম্মী জামান নূপুর বলেছেন শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।
তো আমরা আসছি তারপরে মহাদেশীয় ভূত্বক। আচ্ছা, এখানে একটা গঠনগুলো এখন বলি আমরা, যে এই ভূত্বক কি দিয়ে গঠিত, এখানে কি দিয়ে গঠিত। মহাদেশীয় ভূত্বক সিলিকন ও অ্যালুমিনিয়াম বেশি পরিমাণে আছে, এই জন্য এদেরকে সিয়াল বলে। দেখেন সিয়ালের ফুল ফর্মটা কি, সি তে হচ্ছে সিলিকন আর এল তে অ্যালুমিনিয়াম। তো আপনারা যদি এই শিয়াল শব্দটা মনে রাখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে মহাদেশীয় ভূত্বক মূলত কি কি জিনিস দিয়ে গঠিত। এবং দেখেন সমুদ্র তলদেশের ভূত্বক সিলিকন এবং ম্যাগনেসিয়াম বেশি পরিমাণে আছে, এজন্য এই স্তরকে সীমা বলে। ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন দেখেন তাহলে দুইটা কি দাঁড়ালো, মহাসাগরীয় ভূত্বকের অভ্যন্তরে আমাদের কি কি থাকে, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই জন্য এটাকে বলে হচ্ছে সীমা। আর মহাদেশীয় ভূত্বকে নরমালি আমাদের থাকে হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এ কারণে হচ্ছে শিয়াল। এখন আপনারা একটা জিনিস, যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তারা হয়তো জানেন যে আচ্ছা আমি এটা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলেন তো পর্যায় সারণীতে অ্যালুমিনিয়াম বেশি ভারী নাকি ম্যাগনেসিয়াম বেশি ভারী? আমরা নরমালি কি জানি যে অ্যালুমিনিয়াম ধাতুটা বেশি ভারী না ম্যাগনেসিয়াম ধাতুটা বেশি ভারী? একটু আপনাদের কমেন্ট এক্সপেক্ট করছি, একটু বলুন তো দেখি, আপনাদের বেসিক বিষয়টা সম্পর্কে একটু জিজ্ঞেস করছি। বলুন, অ্যালুমিনিয়াম বেশি ভারী না ম্যাগনেসিয়াম বেশি ভারী? না অ্যালুমিনিয়াম, আচ্ছা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম বলছেন। এই যে আরেকজন বলছেন যে নাজমুল হুদা ম্যাগনেসিয়াম বেশি ভারী। হ্যাঁ ম্যাগনেসিয়াম বেশি ভারী। আমরা নর্মালি কি জিনিসটা বুঝি যে যেটা ভারী সেটা কিন্তু নিচে থাকে, আমাদের জেনারেল সেন্স কি বলে, যেইটার ওজন বেশি সেটা নিচে থাকে, যেটার একটু ওজন কম সেটা উপরে থাকে। ম্যাগনেসিয়ামটা কম্পারেটিভলি বেশি ভারী, এই কারণে যখন ভূপৃষ্ঠ গঠিত হয়, আপনারা আরো দেখবেন যে যত আমরা ভূকেন্দ্রের অভ্যন্তরের দিকে যাব তত আমাদের ভারী মেটালগুলো বেশি আসবে, আয়রন আসবে, তারপরে আরো আরো অনেক মেটাল আসবে, যে জিনিসগুলো আমরা সামনে আগাবো। তারপর দেখেন আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আছে এখানে, সেটা হচ্ছে যে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। কিভাবে? আপনার ভূপৃষ্ঠের উপর থেকে নিচের দিকে যখন আপনি যেতে থাকেন তখন প্রতি কিলোমিটার গভীরতায় যেতে যেতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকে। আচ্ছা কতজন লাইভে আছে দেখতে পাচ্ছি না। আচ্ছা 45 জন লাইভে আছে, মাশাল্লাহ। আপনারা একটু বেশি করে কাইন্ডলি শেয়ার দিন, যারা নতুন এসেছেন তারা লাইভটা শেয়ার দিন, তাহলে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। আপনাদেরও ওয়ালে জিনিসটা থেকে যাবে, আপনারা পরেও দেখতে পারবেন। আচ্ছা পরের স্লাইডে যাই। গুরুমণ্ডল, অশ্বমণ্ডলের নিচে প্রায় 2900 কিলোমিটার। দেখেন আমরা কিন্তু খুবই পাতলা একটা আবরণ ছিল আমাদের অশ্বমণ্ডল, গুরুমণ্ডলটা অনেক গভীর একটা আবরণ, প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত স্তরকে গুরুমণ্ডল বলে। ভূত্বক এবং গুরুমণ্ডল পৃথককারী স্তরটির নাম মোহবিচ্ছেদ। এই যে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে মোহবিচ্ছেদ এই শব্দটাও মনে রাখতে হবে, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। ভূত্বক এবং গুরুমণ্ডল পৃথককারী স্তরটি, দেখেন এখানে আমি একটা ছবি আনার চেষ্টা করেছি। এই যে ভূত্বক এবং গুরুমণ্ডল, এখানে যে পৃথককারী যে স্তরটা আছে এখানে অবশ্য দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পারবেন এখানে কোনো একটা ছবি ছিল, হয়তো ছবিটা অন্য ছবি দিয়ে ফেলছি। এখানে হচ্ছে মোহবিচ্ছেদ, এই এই বিভাজনটার নাম মোহবিচ্ছেদ, এটা একটু মনে রাখতে হবে। গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়। গুরুমণ্ডলকে কিভাবে, সেটা ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল। মানে গুরুমণ্ডল যে 2900 কিলোমিটার পর্যন্ত স্তর, আসলে যখন 2900 কিলোমিটার কিন্তু অনেক বিশাল একটা দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যটাকে নর্মালি তার গঠন বৈশিষ্ট্যের উপরে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন এই মণ্ডলে দেখেন, এই মণ্ডল লোহা ও অন্যান্য গুরু ধাতব উপাদান নিয়ে গঠিত, সিলিকন, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, নিকেল। আচ্ছা আমি এই পাশে যাই তাহলে মনে হয় একটু ক্লিয়ারলি দেখতে পাবেন। ঊর্ধ্ব এই মণ্ডল লোহা অন্যান্য গুরুধাতু উপাদান নিয়ে গঠিত, সিলিকন, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, নিকেল, সিলিকন প্রভৃতি ধাতুর সংমিশ্রণে এই মণ্ডল গঠিত। ঘনত্ব অনুসারে ধাতুগুলোর বিন্যাস নিচ থেকে উপরের দিকে ক্রমেই ভারী থেকে হালকা। এই যে আমি ওই স্লাইডে কি বলেছিলাম, যত আপনি নিচ থেকে
ভূ অভ্যন্তরের কেন্দ্র থেকে উপরের দিকে যেতে থাকবেন, দেখবেন যে ভারী মেটালগুলো বা ভারী ধাতুগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে, এবং যত হালকা ধাতুগুলো আছে বা ধাতুর অক্সাইড, সরাসরি ধাতু তো থাকে না, ধাতুর অক্সাইড থাকে, আকরিক থাকে, সে আকরিকগুলো উপরের দিকে আছে। তো এই যে সিলিকন কম্পারেটিভলি হালকা, অ্যালুমিনিয়াম কম্পারেটিভলি হালকা, এগুলো দেখবেন একটু উপরের দিকে। এই যে নিকেল ভারী, ক্রোমিয়াম ভারী, ম্যাগনেসিয়াম এগুলোর চেয়ে একটু হালকা কিন্তু কম্পারেটিভলি অন্য চেয়ে ভারী আর কি। তো এইভাবে নিচ থেকে উপরের দিকে, উপরে দেখবেন হালকা ধাতুগুলো আছে, এবং যত নিচের দিকে যাবেন দেখবেন ভারী ধাতুগুলো দিয়ে আমাদের ভূ অভ্যন্তর গঠিত। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের পর থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, আচ্ছা এই পাশে আসি, গুরুমণ্ডলের পর থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত রয়েছে কেন্দ্রমণ্ডল। এই স্তরটি দেখেন কত দৈর্ঘ্য, 3486 কিলোমিটার পুরু, অনেক পুরু, কিন্তু এটা কিন্তু আরো ভাস্ট এরিয়া। হ্যাঁ, একজন কমেন্ট করেছেন যে স্যার গুরুমণ্ডল 2885। হ্যাঁ ভাইয়া, 2885 আসলে কি এখানে কিন্তু এক্স্যাক্টলি আপনি কিলোমিটার কত, এটা কিন্তু এক্স্যাক্ট তথ্যটা কিন্তু ওইভাবে দেয়া সম্ভব না। সবকিছু কিন্তু মিক্সার থাকে, এমন না যে ধরেন আমাদের এটা হচ্ছে এই এরিয়া পর্যন্ত ঢাকার মিরপুর, এই এরিয়া পর্যন্ত গাবতলী। আসলে এই বিষয়গুলো হয় কি, প্রপার্টিজ মিক্স আপ থাকে। তখনই আপনি এই যে যেই তথ্যটা আপনি দিয়েছেন, এই তথ্যটা আছে হচ্ছে 9-10 ভূগোল বইয়ে, কিন্তু আপনি যখন আরো একটু বই দেখবেন যে এই জিনিসগুলো একটু, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। আচ্ছা ওই স্লাইডটা আমি আনি। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি বিজ্ঞানীরা এই জিনিসটা অ্যাজাম্পশন করেছে। এখানে কিন্তু বলা আছে যে প্রায় 2900 কিলোমিটার, এক্স্যাক্ট কথাটা কিন্তু বলা নাই, কারণ এটা এক্স্যাক্ট বলা সম্ভব না। এই জন্যই বলেছে 2885 যেটা আপনি বলছেন, এটা আছে হচ্ছে 9-10 বিজ্ঞান বই, 9-10 ভূগোল বইয়ে। আচ্ছা, এখন আমরা দেখি কোথায় যাচ্ছি। হ্যাঁ, কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান দেখেন এখানে কি বলছে। তার আগে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা, পৃথিবীর কেন্দ্র হচ্ছে খুবই খুবই উত্তপ্ত অবস্থায় থাকে, কারণ গলিত লাভা ম্যাগমা গুলো যেগুলো আছে সেগুলো খুবই উত্তপ্ত অবস্থায় থাকে। তো এই উত্তাপটা ধীরে 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 মিলিয়ন মিলিয়ন বছরে, বিলিয়ন বিলিয়ন বছরে ধীরে ধীরে কমছে। পৃথিবীর যেহেতু এখনো অভ্যন্তরীণ অ্যাক্টিভিটি আছে, ভৌগোলিক অ্যাক্টিভিটি আছে, এই কারণে ধীরে ধীরে দেখবেন যে আপনার যে অগ্নুৎপাতের যে বিষয়টা আছে ওটা অন্য সেন্স আছে। টেকটনিক প্লেট নিয়ে যখন আমরা কথা বলবো বা ভূ অভ্যন্তরের যে আলোড়ন বিষয়গুলো নিয়ে যখন আমরা ক্লাস নিব, যখন কথা বলবো, তখন আমরা ওই বিষয়তে আসবো। আচ্ছা, আশিকুর রহমান লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কিন্তু কমেন্ট পড়ছি, কমেন্ট পাচ্ছি না, কমেন্ট খুব কম, আমি কমেন্টের অপেক্ষায় থাকছি। আচ্ছা, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান নিকেল। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান নিকেল এবং আয়রন, নিকেল এবং আয়রন। আচ্ছা, যা নিফে নামে পরিচিত। আচ্ছা, এখন একটু আপনারা বলেন তো, আচ্ছা আপনারা বলেন তো যে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান নিকেল এবং আয়রন কেন? একটু আগে কিন্তু আমি বলছি যে ভিতরের দিকে কেন কোন ধাতুগুলো থাকছে, এবং উপরের দিকে কেন্দ্রমণ্ডলে আয়রন এবং নিকেল কেন, কেন ভিতরে এই দুইটা দিয়ে গঠিত, ম্যাগনেসিয়াম সিলিকন এগুলো দিয়ে কেন নয়, একটু আপনাদের কমেন্ট জানতে চাই। আচ্ছা, শিফাত ইসলাম সৌরভ বলেছেন আপনাদের নিউ কোর্স কবে থেকে শুরু হবে? হ্যাঁ, অতি শীঘ্রই শুরু হবে ভাইয়া। আপনারা সাফল্যর যে পেজটা আছে সেই পেজটা সবসময় একটু ফলো করবেন। পেজটাতে দেখবেন যে প্রতিনিয়ত প্রতিদিন আপডেট হচ্ছে, প্রতিনিয়ত আপডেট আসছে। আমাদের বিভিন্ন আমরা প্রস্তুতি মোটামুটি গুছিয়ে এনেছি আপনাদের কোর্সগুলো শুরু করার জন্য। আপনার অতি সত্বর পেয়ে যাবেন আপনার কবে থেকে শুরু হবে, ডেট অতি সত্বর জেনে যাবেন। অবশ্যই পেজটাতে আপনারা একটু নজরে রাখবেন। সরি, হ্যাঁ এই যে এখন কমেন্ট আসছে, কেন্দ্রের দিকে ভারী ধাতু থাকে। হ্যাঁ ঠিক বলছেন, কেন্দ্রের দিকে ভারী ধাতু থাকে। মোহাম্মদ মহিউদ্দিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে মোহাম্মদ পিরুমুল্লাহ স্যারের যে এই পেজটা সেখানে লিখেছেন সাবিহা ইয়াসমিন শিলা, স্যার ভারী বলে। হ্যাঁ একদম সঠিক। ডালিয়া মাহমুদ বলেছেন
ভারী পদার্থের জন্য কি স্যার? হ্যাঁ, ভারী পদার্থের জন্যই। আপনারা বিষয়টা আসলে ধরতে পারছেন। আমি যে এই বিষয়টা বলতে চাচ্ছিলাম আপনারা সেই বিষয়টা ক্যাচ করছেন যে ভারীর কারণে এই যে ওজনে ভারী, হ্যাঁ ঠিক এই কারণে ওজনে ভারী। আচ্ছা, ওজনে ভারী, হ্যাঁ ঠিক এই কারণেই আসলে বিষয়টাতে যত আপনি পৃথিবীর কেন্দ্রের দিকে যাবেন তত আপনি ভারী পদার্থগুলোর উপস্থিতি লক্ষ্য করবেন পৃথিবীর কেন্দ্রে। এখানে আমাদের আরো কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের প্রায় 16 ভাগ। পুরো ভূগোলটাকে মানে এই পৃথিবীটাকে, এই গোলকটাকে যদি আমরা চিন্তা করি, তার যত আয়তন, সেই আয়তনের 16 ভাগ আয়তন হচ্ছে কেন্দ্রমণ্ডলের। তাহলে আমরা বুঝতে পারছি যে কেন্দ্রমণ্ডলটা কিন্তু বিশাল একটা এরিয়া জুড়ে আছে এবং এটা কিন্তু গলিত, এখনো কিন্তু এটা জমাট বাঁধেনি। আর মোট ওজনের প্রায় 1/3। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা গুরুত্বপূর্ণ মজার বিষয় আছে যে মোট আয়তনের 16 ভাগ আর মোট ওজনের 1/3। দ্যাট মিনস ওজনের 1/3 মানে কিন্তু ওজনের প্রায় 33%। 100কে যদি আমরা চিন্তা করি 33%। আয়তনের 16 ভাগ কিন্তু ওজনের 33%। তাহলে বুঝতে পারছেন যত কেন্দ্রের দিকে যাচ্ছে তত আমাদের ভারী মৌলগুলোর উপস্থিতি তত বেশি থাকছে। এটাই হচ্ছে তার প্রমাণ। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা যে নতুন যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে খনিজ। ভূত্বক কি দ্বারা গঠিত? শিলা দ্বারা গঠিত। শিলা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। ও আপনাদেরকে যেটা আমি প্রথমে বলেছি যে আমি স্লাইডটা এমন ভাবে তৈরি করেছি যে আপনাদের মোটামুটি এই স্লাইডে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে স্লাইডে অনেক লেখা। তো ভাবছেন যে ভাইয়া কেন বা এত লেখা কেন দিয়েছে একটা স্লাইড, সুন্দর করে আমি ছবি দিয়ে প্রেজেন্টেশন দিতে পারতাম। কিন্তু কথা হচ্ছে যে যখন আপনারা এই যে লেখাগুলো দেখছেন বা এই তথ্যগুলো দেখছেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য এবং এই তথ্যগুলো যদি আপনি এখান থেকেই পড়েন আপনাকে কিন্তু আর অন্য কোথাও থেকে এই বেসিক জিনিসগুলোর জন্য যেতে হবে না। এবং এর মধ্যেই যদি প্রিলিমিনারি প্রশ্ন হয় এই টপিকগুলো থেকে, যা অবশ্যই হয়, সবসময় হয়, এই কয়টা তথ্যের মধ্যে থেকেই আপনি পাবেন। এই কয়টা তথ্যের মধ্যে থেকেই আপনি পাবেন মোটামুটি, আমি এটা অ্যাসিওর করছি। এ কারণে আমি লেখাটা বেশি রেখেছি তথ্যের ভিতরে। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। আলী হাসান লিখেছেন স্যার, আমি ঠিক এটা পড়তে পারছি না, এটা কি লিখছে। ও, ইউরেনিয়াম কোন স্তরে থাকে? আচ্ছা, ইউরেনিয়াম এটা তো আপনার ধরেন আকরিক যেটা থাকে সব কিন্তু আমরা যেটা দেখি যে আকরিক হিসাবে যেগুলো থাকে, আমরা কখনোই কিন্তু পৃথিবীর অভ্যন্তর থেকে খনিজ উত্তোলন করতে পারি না। সব কিন্তু আমাদের পৃথিবীর প্রথম স্তর থেকে উত্তোলন করি। ভূপৃষ্ঠ যেটা যে 5 কিলোমিটার বা ওই যে 35 কিলোমিটার, 35 কিলোমিটার গভীরে তো আমরা এখনো যাইতেই পারিনি ভাই। আমরা 35 কিলোমিটার পর্যন্ত আমরা তো গবেষণাই করতে পারিনি। ওই 5 কিলোমিটার ভিতর থেকে আমরা উত্তোলন করি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে আছে যে আমি যদি ভুল না করি যে ইউরেনিয়াম তো একটা ভারী পদার্থ, তাহলে এটা কোথায় আছে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ টপিক। ভূপৃষ্ঠের ভিতরে আপনাদেরকে একটু বলি, ভূপৃষ্ঠের ভিতরে কিন্তু পর্যায় সারণীর যত প্রাকৃতিক মৌলগুলো আছে, কিছু কিছু কৃত্রিম মৌল আছে যেগুলো ল্যাবে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। প্রাকৃতিক যে মৌলগুলো আছে আপনি ভূগোলকের ভিতরে কিন্তু সব আছে, পরিমাণে কম বেশি। এখন আমরা কিন্তু পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত কিন্তু গবেষণা করতে পারিনি। আমরা কিন্তু গবেষণা যদি কিছু না, যখন ওই যে গলিত লাভা ম্যাগমা উদ্গীরণ হয় তখন লাভা ম্যাগমা অ্যানালাইসিস করে আমরা বলেছি যে এখান থেকে এটা পাওয়া যাচ্ছে বা এখান থেকে এটা পাওয়া যাচ্ছে। কিন্তু আপনার সবকিছু সকল আকরিক, যেমন আমরা সোনার আকরিক বলেন বা রূপার আকরিক বলেন বা আর কি কি মেটাল আমরা নেই, ইউরেনিয়াম বলেন, প্লুটোনিয়াম বলেন, এই যে মেটালগুলো যে আমরা আহরণ করি সব কিন্তু পৃথিবীর উপরের স্তর থেকেই। কোনো কোনো জায়গায় ভূ অভ্যন্তরের গঠনের কারণে ওই মেটালগুলো বেশি আছে, কিন্তু এটা কিন্তু ভাস্ট না। মেইন গঠন কিন্তু এইটা দিয়ে না। মেইন গঠন মূলত আমরা যেটা বলছিলাম ওখানে যে এই যে এই জিনিসগুলো নিয়ে, সিলিকন, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, নিকেল, সিলিকন, এগুলোর পরিমাণ সবচেয়ে বেশি এই ভূগোলকের ভিতরে। আর ওগুলো তো সবগুলোই আছে অল্প পরিমাণে। তবে আমরা আপনার উত্তরটা আরেকবার ক্লিয়ারলি দিয়ে দিই যে ভূপৃষ্ঠের যে 5 কিলোমিটার, এই যে ছবিটাতে আসি, এই যে আমরা কিন্তু এতটুকু জায়গা থেকেই, এই যে এতটুকু জায়গা থেকেই কিন্তু সব এক্সট্রাক্ট করি।
লাল কালি দিয়ে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, না আমরা একটু অন্য কালিতে আসি। আচ্ছা, এটা তো সবুজই আছে, এটাতে আসি। এই যে এই যে এইটুকুর ভিতরেই কিন্তু আমরা যত আকরিক আহরণ করি এখান থেকেই। আশা করি ক্লিয়ার বিষয়টা। হ্যাঁ, আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আপনারা এই যে প্রশ্ন করেন, এই বিষয়টা আমার খুব ভালো লাগবে যে আপনারা যখনই কোনো বিষয় নিয়ে একটু কনফিউজড হচ্ছেন, এই যে আপনি প্রশ্নটা করলেন, কারণ হচ্ছে আপনি এটা নিয়ে চিন্তা করছেন। এই জিনিসটাই প্রয়োজন আপনার সফলতার জন্য। আপনি যখন ভাববেন, যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন, তখনই কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং তার জন্যই আমরা আছি, আমরা সাফল্যের আমরা রয়েছি, তার জন্য আপনার কনসেপ্ট ক্লিয়ার এবং আপনার পর্যায়ক্রমে আপনার জীবনে সফলতা অর্জনের জন্যই আপনাদের পাশে আমরা আছি। আচ্ছা, আমরা কোন স্লাইডটাতে ছিলাম? হ্যাঁ, খনিজের এই স্লাইডটাতে ছিলাম। হ্যাঁ, ভূত্বকে শিলা দ্বারা গঠিত, শিলা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই হচ্ছে খনিজ। এখানে দেখেন কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাচ্ছেন। সেটা কি? মৌলিক উপাদান প্রাকৃতিকভাবে মিলিত হবে এবং যৌগ গঠন করবে, তাহলে তাকে খনিজ বলে। তাহলে খনিজ কি দিয়ে গঠিত? যৌগ। খনিজ সবগুলোই হচ্ছে যৌগ, প্রায় সবগুলো যৌগ আর কি। মৌলিক উপাদানের প্রাকৃতিক উপায় মিলিত হবে। এখানে আপনি কোনো ল্যাবরেটরিতে কোনো পরীক্ষার মাধ্যমে তৈরিকৃত জিনিস না। যেমন আপনি ধরেন, আপনারা জানেন যে হীরা কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া যায়। হীরা তো মৌলিক, কার্বনের একটা রূপভেদ। ল্যাবরেটরিতেও কিন্তু তৈরি করা যায়। এরকম আপনার এই যে আরো যে বিভিন্ন যে স্টোন গুলো আছে, যেমন এই যে স্যাফায়ার, রুবি, এগুলো এগুলো কিন্তু প্রাকৃতিক ভাবেও তৈরি হয়, আবার ল্যাবরেটরিতেও কিন্তু পর্যায়ক্রমে তৈরি করা যায়। ল্যাবরেটরিটাকে কিন্তু আমরা খনিজ বলবো না, আমরা খনি কোনটাকেই বলবো, খনিজ কোনটাকেই বলবো যেটা প্রাকৃতিক ভাবে পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা আসি, খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ। হ্যাঁ, এই কথাটা ইম্পর্টেন্ট যে অজৈব পদার্থ, জৈব পদার্থ না কিন্তু। শিলা, এটা জৈব এবং অজৈব, এটা আমরা জৈব অজৈবের ক্লাসে এখন বিস্তারিত আসব। শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। কিছু কিছু খনিজ একটি মাত্র মৌল দ্বারাও গঠিত হতে পারে। কিছু কিছু খনিজ, যেমন আমি একটু আগে হীরার কথা বললাম, যা একটি মাত্র মৌল দ্বারাও কিন্তু গঠিত হতে পারে। ঠিক আছে, বিষয়টা আমরা জানছি। এটা যে বেসিক জিনিস, খনিজের একদম বেসিক জিনিসটা আমরা এই যে দেখেন, এখন আমি ক্লাসিফিকেশনটাতে আসছি। আচ্ছা, ক্লিয়ার, আলী হাসান ক্লিয়ার বলেছেন, ধন্যবাদ। একটু কমেন্ট পড়ি। আচ্ছা আচ্ছা, আপনারা কি সবাই শেয়ার করেছেন? লাইভটা কি শেয়ার করেছেন? আপনারা একটু কাইন্ডলি সবাই লাইভটা শেয়ার করেন। লাইভে শেয়ার কিন্তু একেবারেই কম। শেয়ার কত হয়েছে আমাদের এটা? আচ্ছা, খুবই কম শেয়ার হয়েছে। আমরা কিন্তু শেয়ার করছি না। আমরা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করি, সবাইকে দেখার সুযোগ করে দেই, আমাদের ওয়ালে সেভ করে রাখি। আপনাদের কাছ থেকে এটা মানে আমরা এক্সপেক্ট করছি। আচ্ছা, তারপরে আমরা আসি, যেমন মৌল ও যৌগ বিবেচনায় খনিজ দুই প্রকার। খনিজ বিষয়টা মৌল হতে পারে, যৌগ হতে পারে। আমরা বললাম যে কিছু কিছু মৌল হয়, ওখানে বললাম। তো বেসিক্যালি হচ্ছে যৌগ, মৌল খুবই কম। মৌলিক খনিজ যেমন হচ্ছে এই যে হীরা, সোনা, তামা, রূপা, পারদ, গন্ধক, এগুলো হচ্ছে মৌলিক থাকে মূলত এই যে আপনার যেই মেটালগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে খুব কম রিয়াক্টিভ হয়, সেগুলো মৌল হিসেবে থাকে। এখন প্রাকৃতিকভাবে যেগুলো কম রিয়াক্টিভ হয়, তাদের কিন্তু এই কারণে এগুলো কিন্তু সম্পদ হিসেবে আহরণ করা হয়। যেমন দেখেন, আপনার এককালে কিন্তু তামা কিন্তু কারেন্সি হিসাবে ব্যবহার হতো, সোনা কারেন্সি হিসাবে ব্যবহার হতো, রূপা কারেন্সি হিসাবে ব্যবহার হতো। কি কি জন্যে? কারণ এগুলো সহজে বিক্রিয়া করে না, এই কারণে বিশুদ্ধ অবস্থায় অনেক দিন রাখতে পারতাম, এই কারণে এটা কারেন্সি হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু এখন নর্মালি এটা হয় না, আমাদের তো নোট চলে এসেছে। আচ্ছা, আমরা পরে আসি যৌগিক খনিজ আমরা কি? তেল, গ্যাস। আচ্ছা, স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে।
তেল, গ্যাস আমরা দেখছি যৌগিক খনিজ। আচ্ছা, আরেকটা জিনিস, ভৌত অবস্থা বিবেচনায় খনিজ 3 প্রকার। এটা গেল হচ্ছে মৌল এবং যৌগ বিবেচনায় খনিজ কত প্রকার। আর এখন আমরা দেখব হচ্ছে ভৌত অবস্থা বিবেচনায় খনিজ কত প্রকার, এই জিনিসটা আমরা দেখব। যেমন হচ্ছে কঠিন। হ্যাঁ, আচ্ছা, ডালিয়া মাহমুদ বলেছেন শেয়ার ডান। অনিমিতা বলেছেন শেয়ার করেছি। অসংখ্য ধন্যবাদ অনিমিতা এবং ডালিয়াকে। আমরা আরো শেয়ার চাচ্ছি আপনাদের কাছে। যারা যারা শেয়ার করেছেন তারাও কমেন্ট করেন, যারা শেয়ার করেননি তারাও কমেন্ট করেন যে স্যার শেয়ার করিনি। পান করছি একটু। আচ্ছা, যৌগ ভৌত অবস্থা বিবেচনায় খনিজ 3 প্রকার। কিরকম? কঠিন, তরল, গ্যাস। মানে ভৌত অবস্থায় পদার্থ যে 3 ভাবে থাকে, আমরা খনিজকেও মূলত সেই 3 ভাবেই পেয়ে থাকি। কঠিন অবস্থায় পেয়ে থাকি, তরল অবস্থায় পেয়ে থাকি, গ্যাসীয় অবস্থায় পেয়ে থাকি। গ্যাস তো আমরা ওই যে প্রাকৃতিক গ্যাস বা তো আমরা জানি। তারপর হচ্ছে বক্সাইড, গন্ধক, সালফার, এগুলো কঠিন অবস্থায় খনিজ থাকে। আর পারদ এবং পেট্রোলিয়াম এগুলো তরল অবস্থায় থাকে। পারদ তরল অবস্থায় পাওয়া যায়, আমরা জানি পারদ মৌলিক পদার্থ। এবং পেট্রোলিয়াম হচ্ছে, পেট্রোলিয়ামকে এক্সট্রাক্ট করে আমরা বিভিন্ন জিনিস পাই, যেমন ওই যে পেট্রোল, ডিজেল, অকটেন, বিভিন্ন চেইনের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা বিভিন্ন বিভিন্ন হচ্ছে আপনার তরল খনিজ পেয়ে থাকি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, গঠনের দিক দিয়ে খনিজ আবার 2 প্রকার, ধাতব ও অধাতব খনিজ। ধাতব এবং অধাতব খনিজ, এটা হচ্ছে গঠনের দিক দিয়ে। খনিজের গঠন অনেকটা হচ্ছে ধাতব, যেই খনিজে ধাতব অংশ বেশি থাকে, যেমন যেই খনিজগুলো মূলত বিভিন্ন ধাতুর, আয়রন, সিলিকন, সিলিকন ধাতু না, আয়রন, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে এই ধাতুগুলো দিয়ে যেই খনিজগুলো থাকে সেগুলো হচ্ছে ধাতব খনিজ। আর অধাতব খনিজ নর্মালি ধরেন হচ্ছে এই যে আপনার হচ্ছে এই যে আপনার কিসের অধাতব খনিজের যে বিভিন্ন অক্সাইড বা ইয়াগুলো যেগুলো অধাতব থাকে, যেমন যে তেল, তারপরে গ্যাস, এগুলো অধাতব খনিজ থাকে। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন যেটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে, কি সবচেয়ে নরম খনিজ কি আর সবচেয়ে কঠিন খনিজ কি? সবচেয়ে নরম খনিজ হচ্ছে টেল্ক। আমরা জানি টেল্ক হচ্ছে ওই যে আমরা সবাই ব্যবহার করেছি ট্যালকম পাউডার। ট্যালকম পাউডার আমরা ব্যবহার করি না, পাউডার গায়ে গায়ে মাখা ট্যালকম পাউডার, ওইটা হচ্ছে টেল্ক থেকে তৈরি, মানে ট্যালকম পাউডার বলে। আর সবচেয়ে কঠিন খনিজ হচ্ছে হীরক খনিজ। সবচেয়ে কঠিন হচ্ছে হীরক খনিজ। এই 2টা তথ্য খুবই ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো, কারণ এই জিনিসগুলো পরীক্ষায় আসে, সব সময় পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা শিলা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসছি, শিলা। একটু কি বোরিং হয়ে যাচ্ছে বিষয়গুলা? অভ্যন্তরের গঠন টঠন নিয়ে অনেক কিছু আলাপ করছি, আপনাদের রেসপন্স কমে যাচ্ছে, একবারেই রেসপন্স পাচ্ছি না। বলেন অন্য কিছু নিয়ে আলাপ করি, আপনাদের বিরক্ত হয়ে যাচ্ছে। আসলে জিনিসগুলো একটু কাঠখোট্টা টাইপের, কিন্তু আসলে দরকারি তো, চাকরির জন্য, আপনার চাকরির প্রস্তুতির জন্য বিষয়গুলো তো দরকার। এখন পড়তে হবে, আমাদের পড়াশোনার কোনো বিকল্প নাই, আমরা পড়বো। আচ্ছা, আপনারা বলেন আপনাদের এই ভূগোল রিলেটেড আমাদের যে টপিক আছে এটা বাদ দিয়ে যদি বেসিক বা কোনো বিষয় নিয়ে কোনো কথা জানার থাকে। আচ্ছা, ডালিয়া বলছেন না স্যার খুব ভালো ক্লাস হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ডালিয়া। আর স্যার অনিমিতা বলছেন স্যার পড়ান। আচ্ছা, পড়ছি। এদিকে মহিউদ্দিন বলেছেন যে ওকে, আচ্ছা ঠিক আছে। আপনারা রেসপন্স করেন, আপনারা যদি রেসপন্স করেন তাহলে আমি আরো উৎসাহী হই পড়ানোর জন্য, আরো চেষ্টা করব আরো ভালোভাবে কিভাবে আপনাদের মাঝে পৌঁছাইতে পারি, আমার কথাগুলো কিভাবে আপনাদের কাছে পৌঁছাবে আরো ভালোভাবে সেটা চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলেছেন যে পড়ান, আচ্ছা ক্যারি অন। মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, সাদিয়া সুলতানা অ্যানি বলেছেন পড়ান স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদের সাপোর্টের জন্য। আচ্ছা, শিলা। শিলাতে আমরা কি জানি? শিলা বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা ভূগোলের বিসিএস এর প্রশ্ন বা ভূগোল রিলেটেড যে প্রশ্নগুলো অন্য চাকরিতে আসে দেখবেন মাঝে মাঝেই শিলা রিলেটেড প্রশ্ন আপনারা পাবেন। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই বিষয়গুলো আমরা শুনেছি। বিষয়গুলো নিয়ে আমি এখন কনসেপ্টটা ক্লিয়ার করব। আর এই বিষয়গুলো আপনারা সব সময় দেখবেন যে পরীক্ষায় এটা আসবেই আসবেই আসবেই, আসেই। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, খুব মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা আমাদের আজকে। ভূত্বক যেসব উপাদান নিয়ে গঠিত তার সাধারণ নাম শিলা। জেনারেল বিষয়, শিলাটা কি? ভূত্বক যেসব উপাদান দিয়ে গঠিত তাদেরকে আমরা সামগ্রিকভাবে শিলা বলি। শিলা এক বা একাধিক খনিজের মিশ্রণ। ক্লিয়ার? এক বা একাধিক খনিজের মিশ্রণ, এক খনিজ হতে পারে, একাধিক খনিজ হতে পারে।
শিলা গঠনকারী প্রতিটি খনিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে। কথাটা একটু মনোযোগ দেন। শিলা গঠনকারী প্রতিটি খনিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে, ইম্পর্টেন্ট বিষয়। যদিও বেশিরভাগ শিলাই একাধিক খনিজ দ্বারা গঠিত হয়, সেক্ষেত্রে খনিজ এবং শিলা একই পদার্থ। আচ্ছা, যেমন ক্যালসাইট একটি খনিজ এবং শিলা হিসাবে এটি চুনাপাথর নামে পরিচিত। দেখেন, ক্যালসাইট যখন এই শব্দটা ব্যবহার হবে তখন এটাকে আমরা বলবো খনিজ, আর যখন এটা শিলা হিসাবে আমরা চিন্তা করব, জেনারেলাইজ টার্ম যখন চিন্তা করব, তখন এটা আমরা চুনাপাথর হিসাবে বলবো। আমরা এটা সবাই জানি চুনাপাথর। আচ্ছা, হ্যাঁ, আমরা সবাই বলবো চুনাপাথর। এখন দেখেন, উৎপত্তি অনুযায়ী ভূত্বকের শিলা মূলত কয় ধরনের হয়? 3 ধরনের হয়। উৎপত্তি অনুযায়ী আমরা শিলা 3 ধরনের পাবো। কি? আগ্নেয় শিলা, আচ্ছা, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তাহলে শিলা আমরা কয় প্রকার পাচ্ছি? 3 প্রকার পাচ্ছি। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। ঠিক আছে, এখন এইটা নিয়ে আমরা বিস্তারিত আসবো। আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা বিষয়টা কি? এখানে দেখেন কিছু বেসিক জিনিস আছে এই ছবিতে। আচ্ছা, এই পাশে আসলে ক্লিয়ার হবে। দেখেন, আগ্নেয় শিলা মূলত দুই ভাগে ভাগ হয়, যেটা বহিঃ বা নিঃসারী আগ্নেয় শিলা। এটা হচ্ছে জাস্ট জানার জন্য, এটা কিন্তু পরীক্ষায় আসবে না, এটা আপনার জানার জন্য যে বহিঃ বা নিঃসারী আগ্নেয় শিলা আর অন্তজ বা উদ্বেদী আগ্নেয় শিলা। আর অন্তজ বা বহিঃ বা নিঃসারীকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বিস্ফোরক, শান্ত। আর অন্তজ বা উদ্বেদী হচ্ছে পাতালিক, উপপাতালিক। বিষয়গুলো আমি এখানে ক্লিয়ার করব, আপনারা দেখবেন। পৃথিবীর শুরু থেকে যেসব শিলা উত্তপ্ত অবস্থায়, পৃথিবীর শুরু থেকে যেসব শিলা উত্তপ্ত গলিত অবস্থা হতে শীতল ও ঘনীভূত হয়ে কঠিন হয়েছে, তাই আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কি? ওই যে আমি একটু আগে বললাম যে যখন আপনি ভূ অভ্যন্তরের গঠন থেকে যে আপনার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে যেই জিনিসগুলো আমাদের ভূপৃষ্ঠের উপরে চলে আসে, ওগুলো দিয়ে যে শিলা গঠিত হয়, যেই ধরনের শিলাগুলো ওই গলিত লাভা বা ম্যাগমা দিয়ে গঠিত হয়, সেটাই কিন্তু মূলত আগ্নেয় শিলা। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে ইগনেয়াস অর্থ হচ্ছে আগুন। ইগনেয়াস শব্দের অর্থই কিন্তু আগুন। আমরা আগ্নেয় শিলাকে বলি ইগনেয়াস রক। আচ্ছা, অগ্নিময় অবস্থা থেকে এই শিলার সৃষ্টি হয়েছিল বলে একে আগ্নেয় শিলা বলে। বিষয়টা ক্লিয়ার? আগ্নেয় শিলার অন্য নাম হচ্ছে প্রাথমিক শিলা, অস্তরীভূত শিলা। এটা দেখেন আরো 2টা নাম আছে। এখন একটা উদাহরণ দিয়ে পরীক্ষায় দিল যে অস্তরীভূত শিলা কোনটি। এখন আপনি যদি আগ্নেয় শিলার আরেকটা নাম অস্তরীভূত শিলা, অস্তরীভূত মানে কি? যেটা স্তরীভূত নয়, স্তরে স্তরে সাজানো থাকে না, এটা হচ্ছে অস্তরীভূত। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো আগ্নেয় শিলার আর 2টা নাম কি আছে? প্রাথমিক শিলা, প্রাথমিক শিলা এবং অস্তরীভূত শিলা। এই 2টা জিনিস একটু মনে রাখতে হবে। আগ্নেয় শিলাটা হচ্ছে স্ফটিকাকার, অপেক্ষাকৃত ভারী, কঠিন ও কম ভঙ্গুর। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবেন। এগুলো পরীক্ষায় আসতেও পারে যে কোন শিলাটি কম ভঙ্গুর, তারপর কোন শিলাটি অপেক্ষাকৃত ভারী, এই প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে উদাহরণ। এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই উদাহরণগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এই উদাহরণগুলো থেকে দেখো পরীক্ষায় প্রশ্ন আসবে। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু উদাহরণ থেকে আসে যখন শিলা থেকে কোনো প্রশ্ন আসে। যেমন পাতালিক শিলা কি? গ্রানাইট, গ্যাব্রো, সায়ানাইট, ডয়োরাইট, এগুলোকে পাতালিক শিলা হিসাবে ক্লাসিফাইড করা হয়েছে। উপপাতালিক শিলা কি? উপপাতালিক শিলা হচ্ছে পরফাইরি। বিস্ফোরক হচ্ছে, এই যে দেখেন ওখানে ক্লাসিফিকেশন করেছি না, এই যে 4টা ক্লাসিফিকেশন, বিস্ফোরক, শান্ত, পাতালিক, উপপাতালিক। বিস্ফোরক হচ্ছে টাফ, ব্রেসিয়া, আর হচ্ছে রায়োলাইট, ব্যাসল্ট, অ্যান্ডোসাইট। ঠিক আছে, বিস্ফোরক। আর ভূ অভ্যন্তরের সৃষ্ট ব্যাথলিথ, ল্যাকোলিথ, ডাইক, সিল প্রভৃতি। এগুলো হচ্ছে শিলাগুলো যেগুলা ভূ অভ্যন্তরে সৃষ্ট হয়। যেমন দেখেন এই যে এখানে ছবিতে কিছুটা দেখা যাচ্ছে, এই যে এখানে সিল, তারপর সিল এখানে আর এখানে সৃষ্টি হয়েছে, তারপর এই যে ডাইক, তারপর ল্যাকোলিথ, এই অংশগুলো দেখেন। এই যে ভূপৃষ্ঠ, তো এটা ভূ অভ্যন্তরেই কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে। তাহলে এগুলো হচ্ছে ভূ অভ্যন্তরে সৃষ্ট শিলা, আগ্নেয় শিলা।
ঠিক আছে, তাহলে কোনটা ভূ অভ্যন্তরে সৃষ্ট আগ্নেয় শিলা, এই জিনিসটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আর এইটা হচ্ছে হচ্ছে আপনার এই যে ম্যাগমা, যেটা গ্লুটন বা ম্যাগমা বলে। ক্লিয়ার? রেসপন্স পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমরা ভাই ফোনটা একটু sorry। আচ্ছা, পাললিক শিলা, দেখেন আমরা এখন আসবো পাললিক শিলায়। ও সরি, পাললিক শিলা। আচ্ছা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তাই হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা কথাটা কোত্থেকে এসেছে? পলি সঞ্চিত থেকে। আচ্ছা, আমরা পলি তো সবাই জানি, পলি জিনিসটা কি একটু বলেন তো, আমি একটু জানতে চাই পলি জিনিসটা কি। আচ্ছা হ্যাঁ বলেছেন স্যার ক্লিয়ার। নিউটন নিরো বলেছেন অনেক সুন্দর ক্লাস, অসংখ্য ধন্যবাদ নিউটন। তারপরে আলী হাসান বলেছেন স্যার ক্লিয়ার। সাদিয়া সুলতানা অনি বলেছেন আসি স্যার। স্যার মনোযোগ সহকারে সবাই দেখছে আর শুনছে তো স্যার? তাই, হ্যাঁ মনোযোগ সহকারে দেখছেন শুনছেন অবশ্যই, কিন্তু সেটা তো আমি বুঝতে পারছি না। আপনি যখন আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন বা আমাকে রেসপন্স করবেন তখনই বুঝতে পারবো যে না আপনাদের মনোযোগ আছে। এই যে এখন একটা প্রশ্ন করেছি, প্রশ্নটার উত্তর দিন তো আপনারা। আপনারা কি জানেন বিষয়টা? পলি জিনিসটা কি? পলি জিনিসটা কি? পলি আমরা কোথায় পাই? কমেন্টের অপেক্ষায় আছি, এখনো কমেন্ট পাচ্ছি না। মাটি, হ্যাঁ একজন বলেছেন মাটি, ডালিয়া মাহমুদ বলেছেন মাটি, তো অবশ্যই পলি তো মাটি হবে। কিন্তু মাটি, এটা পলিটা কি, কোন মাটিকে আমরা পলি বলি? কোন মাটিকে আমরা নর্মালি পলি বলি? কোন মাটিকে আমরা পলি বলি? আমি অপেক্ষা করছি। আচ্ছা, একজন বলেছে কাদামাটির সংমিশ্রণে গঠিত উপরের স্তরকে পলি বলে। হ্যাঁ কাদামাটি, অবশ্যই কাদামাটির সংমিশ্রণে গঠিত, যেটা পলি বিষয়টা কি, যখন আপনি আচ্ছা আলী হাসান বলেছেন জানি না স্যার। আপনি জানেন অবশ্যই, আপনারা আপনারা জানেন, সবাই জানেন পলি আমরা কোন জায়গায় পলি শব্দটা ইউজ করি। যে যখন ওই যে, আচ্ছা একটু পড়ে নেই কমেন্ট। তারপরে হচ্ছে ডালিয়া মাহমুদ বলেছেন নরম, নিউটন নিরো বলেছেন কাদাযুক্ত, সাদিয়া সুলতান অনি বলেছেন কাদামাটির সংমিশ্রণে গঠিত মাটির উপরের স্তরকে পলি বলে। হ্যাঁ, আপনারা সবাই নিজের নিজের জায়গায় ঠিক আছেন। এই পলিটা মূলত আসে কোথায়? নদীর প্রবাহের ফলে। আপনারা এই কথাটা সবাই মিস করে গেছেন। যখন নদীর প্রবাহ হয় বা কোনো পানির প্রবাহ, পানির প্রবাহ মানে তো নদীর প্রবাহ, যখন প্রবাহ হয় তখন প্রবাহ কি আমরা কি জানি? নর্মালি উঁচু উঁচু জায়গা থেকে বা পাহাড়ের বা পর্বত থেকে যে কোনো নদীর কিন্তু উৎপত্তি হয়, উপত্যকা থেকে নদীর উৎপত্তি হয়। সেই নদীর উৎপত্তি থেকে আপনার যখন পানি প্রবাহিত হয় তখন কিন্তু সেখান থেকে অনেক ধরনের আকরিক, অনেক ধরনের মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু নদীতে আসে। আমরা জানি যারা নদী এলাকায় যাদের বাড়ি, নদী এলাকায় কাদের বাড়ি তারা আপনারা অবশ্যই জানেন যে নদীর চর, চর কিন্তু এটা হচ্ছে পলি। নদীর প্রবাহ থেকে আমাদের পলি হয়। তো এক্ষেত্রে কাদাও অবশ্য ঠিক, আপনাদের সবার কথাটাই ঠিক, কিন্তু মেইন কথাটা একটু মিস করছেন যে যখন প্রবাহিত পানি থেকে যে জিনিসটা আসবে সেটাই হচ্ছে আসলে পলি। তো এই পলি, এখান থেকে একটা মজার বিষয় দেখবেন, একটা জিনিস আমি মিলাই আপনাদেরকে, আপনার একটা জিনিসকে ক্যাচ করাই। দেখেন এই শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সজ্জিত হয় বলে একে স্তরীভূত শিলা বলে। এখন আপনারা বলেন তো, নদীর ধরেন একবার বন্যা হইলো বা বর্ষাকালে পানি উপরে উঠলো, পানি নেমে আসলো, আবার যখন শুকনো কালে থাকে তখন পানি কম থাকে, তখন তো পলি আসার কোনো সম্ভাবনা নাই। নেক্সট ইয়ার যখন আবার বর্ষাকাল হয়, নদী যখন ফুলে ফেপে ওঠে, নদীতে যখন পানি থাকে, তখন পাহাড় থেকে যে পানির স্রোত নেমে আসে,
তো আবার একটা স্তর হচ্ছে না, পলির আরেকটা স্তর পড়ছে না, এভাবে ধীরে ধীরে আমরা সবাই শুনেছি যে নদীর নাব্যতা কমে যায়, শুনেছি না আমরা, নদীর নাব্যতা কমে যায়। এই যে দেখেন স্তরে স্তরে কিন্তু পলি পড়ছে, সে কারণে এই পাললিক শিলাকে স্তরীভূত শিলাও বলে। আমরা আগ্নেয় শিলার ক্ষেত্রে কি দেখেছি, অস্তরীভূত শিলা, যেটা স্তর থাকে না, অস্তরীভূত। আর পাললিক শিলা কি, স্তরীভূত, যেটা স্তরে স্তরে সজ্জিত থাকবে। আচ্ছা ক্লিয়ার, আশা করি বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা পাললিক শিলা নরম ও হালকা হয়, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে আচ্ছা এর মধ্যে জীবাশ্ম দেখা যায়, পাললিক শিলায় ছিদ্র দেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। পাললিক শিলায় ছিদ্র দেখা যায় এবং পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, কোন শিলার মধ্যে জীবাশ্ম থাকে, তারপরে কোন শিলায় ছিদ্রযুক্ত শিলা কোনগুলো, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় থাকে। এই জিনিসগুলোর জন্য এখন আপনি এই যে কনসেপ্টটা ক্লিয়ার হইলেন না, যে স্তরে স্তরে সজ্জিত বা হচ্ছে এই যে জীবাশ্ম, যখন দেখেন একটা স্তর, এখানে আমি একটু বলি, যখন আপনার একটা স্তরের পলি পড়লো, তারপরে আপনার ওখানে কোনো প্রাকৃতিক ভাবে ধরেন কোনো গাছ পড়ে গেল, আমরা নদীর ধারে কি দেখি যে যখন নদীতে পানি প্রবাহিত হয় অনেক গাছের ডালপালা কিন্তু ভেসে আসে, তাই না, ডালপালা ভেসে আসে, কচুরি পানা ভেসে আসে, অনেক কিছু। তো দেখেন একটা স্তর পড়লো, ওগুলো গাছপালা ডাল এই জিনিসগুলা যখন আপনার থাকে, তারপর আবার যখন পরের বার আসে, এটা স্তরের মাঝখানে কিন্তু একটা কিন্তু জীবাশ্ম, এগুলো তো জীবাশ্ম, অবশ্যই জীবেরই তো অংশ জীবাশ্ম, জীবাশ্ম কিন্তু জমাট বেঁধে যাচ্ছে। তাহলে দেখেন স্তর যেখানে, স্তরের মাঝে জীবাশ্ম আসে পলির কারণে, এবং সে কারণেই হচ্ছে এই যে জীবাশ্ম বা হচ্ছে ছিদ্র থাকে, পাললিক শিলায় ছিদ্র থাকে। এ শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা 5 ভাগ দখল করে আছে, তবে মহাদেশীয় ভূত্বকের আবরণের 75 ভাগই পাললিক শিলা পলল বা তলানি থেকে গঠিত হয়। মহাদেশীয় যে ভূত্বক, ওই যে আমরা আগেরটাতে পড়েছি কোনটি মহাদেশীয় ভূত্বক, কোনটি মহাসাগরীয় ভূত্বক, আপনারা লেকচারটা শুরুর দিকে একটু গেলে দেখতে পাবেন মহাদেশীয় ভূত্বক কি, মহাসাগরীয় ভূত্বক কি। তো আমরা এই যে মহাদেশীয় ভূত্বকের আবরণের 75 ভাগই পাললিক শিলা দ্বারা গঠিত হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আবার জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা খনিজ তেলকে জৈব শিলাও বলে, জীবদেহ থেকে উৎপন্ন হয়। কয়লা কি আমরা জানি, নর্মালি হচ্ছে গাছপালা, এগুলো যখন যেই বন ধ্বংস হয়েছে, বনের গাছপালা যখন মাটির নিচে বছরের পর বছর মিলিয়ন মিলিয়ন বছর যখন চাপা পড়ে থাকে, তখন কিন্তু সেখান থেকে আপনার কয়লা উৎপাদন বা কয়লা তৈরি হয়েছে। আর খনিজ তেল আমরা কি বলি, যে কোনো হচ্ছে আপনার প্রাণীজ থেকে খনিজ তেল। এখন প্রাণীজ হচ্ছে কি, সমুদ্রের ধরেন ডায়াটম, তারপরে হচ্ছে বিভিন্ন প্রাণী মারা গেলে সেখান থেকে, এটা আসলে বিষয়টা অনেক বড় একটা ব্যাখ্যা, এখন ব্যাখ্যা দিতে গেলে সময় চলে যাবে আমাদের। জৈব শিলা খনিজ তেল সেভাবে তৈরি হয়। মনে রাখবেন হচ্ছে খনিজ তেল উৎপন্ন হয় হচ্ছে আপনার প্রাণীর দেহাবশেষ থেকে, এবং কয়লা উৎপাদন হয় হচ্ছে জীবের বা কাঠ গাছ তার দেহাবশেষ থেকে। ঠিক আছে, পাললিক শিলা জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। ওকে, শেল, এই যে উদাহরণ দেখেন, শেল কেওলিন পাললিক শিলার উদাহরণ। অনেক পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়, আমরা তো শুরুতেই পড়েছি যে জীবাশ্ম দেখা যায়। আর উদাহরণ দেখেন, চুনা পাথর, এই যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটার উদাহরণ চুনা পাথর, কয়লা, নুড়ি পাথর, বেলে পাথর, পলি পাথর, কর্দম পাথর, চক, কোকিনা, লবণ, শেল, কেওলিন, ডলোমাইট, জিপসাম, ডায়াটম প্রভৃতি। আমি নামগুলো আরেকবার পড়ি, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস লেকচার। চুনা পাথর, কয়লা, নুড়ি পাথর, বেলে পাথর, পলি পাথর, কর্দম পাথর, চক, কোকিনা, লবণ, শেল, কেওলিন, ডলোমাইট, জিপসাম, ডায়াটম। শিলা থেকে যদি 10টা প্রশ্ন আসে, তার 5টা প্রশ্নই আসে হচ্ছে এই পাললিক এবং আগ্নেয় শিলার উদাহরণ থেকে। সুতরাং এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা পরের স্লাইডে যাই। রূপান্তরিত শিলা কি, আগ্নেয় ও পাললিক শিলা উভয় প্রকার শিলায় চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান বা বুনটের পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। মানে যখন এক ধরনের শিলা আছে, সেই শিলাটা চেঞ্জ হয়ে আরেক শিলায় পরিণত হয়। আগ্নেয় বা পাললিক শিলা যখন চেঞ্জ হয়ে অন্য ধরনের শিলায় পরিণত হয়, এটাই হচ্ছে রূপান্তরিত শিলা। মানে তার বৈশিষ্ট্য আগ্নেয় শিলার থাকছে না বা পাললিক শিলার বৈশিষ্ট্য থাকছে না।
আচ্ছা, আমি অনেকক্ষণ কমেন্ট পড়ছি না, না? আচ্ছা, জি স্যার। হুম, আমরা কি শেয়ার করেছি? যারা আছি তারা অনেকক্ষণ থেকে মনোযোগ দিয়ে শুনছি, কিন্তু লেকচারটা একটু একটু আজকের লেকচারটা একটু বোরিং লেকচার, তারপরেও আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, পরিবর্তন রূপান্তরিত শিলা হয়, জীবাশ্ম দেখা যায় না। ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি একটু জাস্ট খালি মার্ক করে দেই। হ্যাঁ, এই শিলায় জীবাশ্ম দেখা যায় না। রূপান্তরিত শিলায় খেলানো স্তর দেখা যায়, ঢেউ খেলানো স্তর দেখা যায়। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আর এই যে এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। চুনা পাথর বা ডলোমাইট রূপান্তরিত হয়ে মার্বেলে, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আপনাদের যদি এখান থেকে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলেছি উদাহরণগুলোই হচ্ছে শিলার মোস্ট ইম্পর্টেন্ট অংশ। আচ্ছা, বায়ুমণ্ডল। এখন আমাদের নতুন একটা টপিক বায়ুমণ্ডল। এটাই আজকের আমাদের মোটামুটি শেষ টপিক। এটা নিয়ে কিছুক্ষণ আলাপ করব। ভূপৃষ্ঠের চারপাশে বেষ্টন করে যে বায়ুর আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলে। আমরা সবাই জানি বায়ুমণ্ডলের বয়স প্রায়, এই যে দেখেন একটা গুরুত্বপূর্ণ তথ্য, বায়ুমণ্ডলের বয়স কি, প্রায় হচ্ছে 35 কোটি বছর। বায়ুমণ্ডলের গভীরতা 10,000 কিলোমিটার, এটা একটু মাথায় রাখতে হবে। বায়ুমণ্ডলের প্রায় 97%ই, বায়ুমণ্ডলের যে বায়ুর পরিমাণ আছে তার 97% ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যেই বায়ুমণ্ডলের 97% থাকে। কিন্তু আমরা এই যে দেখেন, এই যে বায়ুমণ্ডলের যে ছবিটা আছে এখানে কিন্তু 1,000 কিলোমিটার বা 1500, 10,000 কিলোমিটার, 1500 কিলোমিটার, অনেক উপরে পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের বা হচ্ছে এক্সোস্ফিয়ার, এই যে 600 কিলোমিটার উপরে এক্সোস্ফিয়ার, এই জিনিসগুলো কিন্তু ছড়িত। কিন্তু মোটামুটি 30 কিলোমিটারের মধ্যে, যদি 30 কিলোমিটার চিন্তা করি, এই যে এই রেডিয়াসের মধ্যে কিন্তু 97% জিনিস থাকে। বায়ুমণ্ডলের উপাদানটা পরীক্ষায় মাঝে মাঝেই আসে, সব সময় আসে। আপনাদের এটা অবশ্যই মনে রাখতে হবে। স্পেসিফিক যে 2-3টা বিষয় থাকে সেটা নিয়ে, যেমন নাইট্রোজেনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত, আর্গনের পরিমাণ কত, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, ওজনের পরিমাণ কত, এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এগুলো একটু মাথায় রাখবেন। বাকিগুলো খুবই নেগলিজিবল, এগুলা পরীক্ষায় আসবে না ওইভাবে। তবে এই যে এই 2-3টা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের একটু দ্রুত যেতে হবে, আমরা আগাই। বায়ুমণ্ডলীয় স্তর। বায়ুমণ্ডলকে মূলত কয়টি স্তরে ভাগ করা হয়েছে? এখানে 5টি স্তরে ভাগ করা হয়েছে। ট্রপোমণ্ডল প্রথম স্তর। ভূপৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকেই ট্রপোমণ্ডল বলে। এর গড় গভীরতা, এটা ইম্পর্টেন্ট জিনিস, মেরু এলাকায় দেখবেন 8 কিলোমিটার এবং নিরক্ষীয় এলাকায় 19 কিলোমিটার। কথাটা একটু মাথায় রাখতে হবে। মেরু এলাকায় 8 কিলোমিটার এবং নিরক্ষীয় এলাকায় 19 কিলোমিটার। এই স্তরের গড় গভীরতা হয় হচ্ছে 16 কিলোমিটার। আমি যে তথ্যগুলো মার্ক করছি এগুলো আপনাদের স্পেসিফিকলি মনে রাখতে হবে। আবহাওয়া জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগ এই বায়ুমণ্ডলের স্তরেই ঘটে থাকে। আবহাওয়া জলবায়ুজনিত যে ধরনের ঘটনাগুলো ঘটে, আমরা যেটা কি কি দেখি, যে বিদ্যুৎ চমকানো, বা হচ্ছে যে মেঘ ভেসে বেড়ায়, বা হচ্ছে আমরা আর কি দেখতে পাই, আরো যেই জিনিসগুলো আমরা দেখি সেগুলো নর্মালি এই স্তরেই থাকে। যেমন এই যে বলা আছে, মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই মূলত এই স্তরেই রয়েছে। আচ্ছা, স্ট্র্যাটোমণ্ডল, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটি হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, যা উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত, সরি 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওজোন স্তর বায়ুমণ্ডলের এ স্তরে অবস্থিত। ওজোন স্তর বায়ুমণ্ডলের এ স্তরে অবস্থিত। এ স্তরের উপরেই স্ট্র্যাটোমণ্ডলের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ওজোন স্তর। এটা পরীক্ষায় আসে, এই জিনিসটা মাথায় রাখবেন যে ওজোন স্তর বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরে অর্থাৎ স্ট্র্যাটোমণ্ডলে অবস্থিত, এবং এই কারণে এই মণ্ডলটায় এই স্তরটা ইম্পর্টেন্ট। এবং এ স্তরের উপরে একটা আছে হচ্ছে স্ট্র্যাটোবিরতি। এই নামটা একটু মনে রাখবেন, স্ট্র্যাটোবিরতি। স্ট্র্যাটোবিরতি। স্ট্র্যাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্র্যাটোবিরতি বলে। তার মানে কি, স্ট্র্যাটোমণ্ডল এবং মেসোমণ্ডলের। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের সময় মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা তাহলে বায়ুমণ্ডল নিয়ে নেক্সট দিন আলাপ করি। আর এই বিষয়টা আমার আরো কিছু বিষয় ছিল, স্লাইড ছিল, এটা একটু বিস্তারিত বলতে সময় লাগবে, কারণ দ্রুত যদি আমি চলে যাই আপনাদের জন্য আরো কিছু জিনিস ছিল। দ্রুত যদি চলে যাই তাহলে আসলে
আমার যে মূল উদ্দেশ্যটা সেই জিনিসটাই ব্যাহত হবে, যে আপনাদের যে বেসিক বিষয়টা ধারণা দেওয়া। আমি গদ বাঁধা দ্রুত দ্রুত পড়াই দিতে পারি, কিন্তু সেই জিনিসটাতে আপনাদের আসলে প্রাইমারি যেই ফুলফিলমেন্টটা সেটা হবে না। সে কারণে আজকে নেক্সট দিন আমি আবার বায়ুমণ্ডল দিয়ে শুরু করব ইনশাল্লাহ। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, যারা মনোযোগ দিয়ে এই লেকচারটা শুনলেন। তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ যারা শেয়ার করেছেন এই লাইভটা, এবং যারা কমেন্ট করে সবসময় আমাদের কাছে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আপনাদের এই আমাদের প্রতি যে ভালোবাসা, আমাদের প্রতি যে আমাদের পাশে থাকা, এটাই আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং সাফল্য একাডেমি এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার জন্যই। অশেষ ধন্যবাদ আপনাদেরকে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।